বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা গত ক্লাসে ট্রানজিস্টরের মসফেটের ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আলোচনা করছি। ওখানে আমরা স্মল সিগন্যাল মডেলও ডিসকাস করছি। তো আজকে আমরা একটা মসফেট কীভাবে আমরা বিভিন্ন জোনে কন্ট্রোল করা যায়, ট্রায়োড, স্যাচুরেশন, কাট অফ, এই নিয়ে আলোচনা করব। তো এখানে একটা সার্কিট আছে, এটা এনমসের ইনপুটে দুইটা রেজিস্টার আছে, একটা হচ্ছে RG1 RG2, আর ড্রেইনের সাথে যে রেজিস্ট্যান্স আছে RD, সোর্সের সাথে যে রেজিস্ট্যান্স সেটা হচ্ছে RS। তো এইখানকার আইডি কারেন্টের উপরে নির্ভর করবে এবং এখানকার VDS ভোল্টেজটার উপরে নির্ভর করবে যে আমার এই ট্রানজিস্টরটা কোন জোনে আছে, কোন রিজিয়নে আছে। আর এখানে সাপ্লাই ভোল্টেজ VDD আমরা ধরলাম 10 ভোল্ট। তো VGS মাইনাস VT, এটা আমাদের টার্মটা প্রায়ই দরকার হয়। VGS মাইনাস VT থেকে VDS যদি বড় হয় তাহলে একটা জোনে থাকে, আর যদি VGS মাইনাস VT থেকে VDS ছোট হয় তাহলে আরেকটা জোনে থাকে। আমরা এই VGS মাইনাস VTটাকে VOV বলবো, ওভার রিড ভোল্টেজ। তো এখানকার আমরা ট্রানজিস্টরের গেটের ভোল্টেজটা কত বের করতে চাইলে এই দুইটা রেজিস্ট্যান্স আসলে ভোল্টেজ ডিভাইডার হিসেবে কাজ করতেছে। তো VG সমান VD-কে পুরো রেজিস্ট্যান্স দিয়ে ভাগ করলে, RG1 RG2 দিয়ে ভাগ করলে এখানকে কারেন্টটা পাবো। আর এই কারেন্টকে যদি VG RG2 দিয়ে গুণ করি তাহলে গ্রাউন্ড থেকে এখানকার ভোল্টেজটা পাওয়া যাবে। তো এটা দেখা যাচ্ছে 5 ভোল্ট আসছে। আমরা ধরে নিলাম যে থ্রেশহোল্ড ভোল্টেজ হচ্ছে 1 ভোল্ট। আর আমাদের বিটা, এই তোমরা পরীক্ষায় অনেকেই ভুল করছো, একটা হচ্ছে গেইন ফ্যাক্টর, আর একটা হচ্ছে বডি ফ্যাক্টর, আর একটা হচ্ছে বডি ইফেক্ট। তো বডি ফ্যাক্টর বা গেইন ফ্যাক্টর হচ্ছে বিটা, এটা সমান হচ্ছে KN/L, আর বডি ইফেক্ট হচ্ছে গামা। তো বডি ইফেক্টের সাথে বডি ফ্যাক্টর কনফিউজ করো না। তো এটিকে মনে করলাম যে 1 মিলি পার ভোল্ট স্কোয়ার। এখন আমরা এটা জানি না ট্রানজিস্টরটা কি ট্রায়োডে আছে না স্যাচুরেশনে আছে। তো আমরা ফার্স্টে ধরে নিলাম যে অ্যানালাইসিসের ক্ষেত্রে কনসিডার ইট ইজ ইন স্যাচুরেশন। তো স্যাচুরেশনে থাকলে আমাদের এখন আমরা ভিএসটা বাই করি। ভিএস এখানকার কারেন্ট হচ্ছে আইডি ধরা হইলো, তাইলে এখানকার ভিএসটা, এখানকার ভোল্টেজটা হচ্ছে, এখানকার রেজিস্ট্যান্স হচ্ছে 6 কিলো ওহম। আইডিটাকে মনে করলাম মাইক্রো এম্পিয়ার না মিলি এম্পিয়ার, তাহলে আপনার ভিএস হবে 6 আইডি ভোল্ট। তাহলে ভিজিএস এখান থেকে এখানকার ভোল্টেজ হবে 5-এর চেয়ে 6 আইডি, কারণ ভিজির মান হচ্ছে 5-এর থেকে 6 আইডি বাদ দিলে আমাদের ভিজিএস পাওয়া গেল। যেহেতু আমরা ধরছি এটা স্যাচুরেশনে, এটা আইডির ইকুয়েশনটা হবে এটা, আইডির ইকুয়েশনটা এটা। এখন এখানে মানগুলো বসাই দিলে বডি ফ্যাক্টরের মান হচ্ছে 1, তারপরে ভিজিএস হচ্ছে 5 মাইনাস এটা, আর ভিটির মান হচ্ছে 1। তো এইটা সেকেন্ড অর্ডার ইকুয়েশন। এই ইকুয়েশনটাকে সলভ করলে দুইটা রেজাল্ট পাওয়া যায়, একটা হচ্ছে 0.89 আর একটা 0.5। তো এখন দেখি 0.89 হলে কি দাঁড়ায়। 0.89 যদি হয় তাহলে ভিএস 6 ইন্টু আইডি সমান 5-এর বেশি হয়ে যায়। তাহলে ভিজিএসটা নেগেটিভ হয়, এটা তো সম্ভব না কখনই। তো এই জন্য আমরা এই কারেন্টটা আমরা কনসিডারেশন আনবো না, শুধু 0.5টা আসবে। তাহলে আইডি যদি 0.5 মিলি এম্পিয়ার হয় তাহলে এস সমান হবে 3 ভোল্ট, সোর্সের ভোল্টেজ হবে 3 ভোল্ট, কারণ এখানে 6 কিলো ওহমকে আইডি দিয়ে গুণ, 6 কিলো ওহমকে আইডি দিয়ে গুণ করলে 3 ভোল্ট। তাহলে ভিজিএস সমান হবে 2 ভোল্ট, 5 মাইনাস 3 সমান 2 ভোল্ট। ভিডির মান কি হবে? ভিডির মান হবে এখানকার কারেন্ট, এখানকার ভোল্টেজ থেকে হচ্ছে 10 ভোল্ট, এটা থেকে এখানকার ড্রপটা বাদ দিলেই এখানকার ভোল্টেজটা বেড়ে আসবে। তো এটা আসতেছে কত? 10-এর থেকে 6 ইন্টু 0.5
7 ভোল্ট। তো ভিজিএস হচ্ছে 2 ভোল্ট, ভিজিএস থেকে ভিটি বাদ দিলে হবে 1 ভোল্ট হবে। তো এখানে ভিডিএস হবে, এখানে ভি এস এর মান হচ্ছে 3 আর ডি এর মান হচ্ছে 7, তাহলে 7 থেকে 3 বাদ দিলে হবে 4। ভিডিএস হবে 4, তাহলে 4 গ্রেটার দেন 2 মাইনাস 1। তো ভিডিএস গ্রেটার দেন, এই জন্য এটা স্যাচুরেশনে। তা আমরা যেটা এসিউম করছিলাম যে এটা স্যাচুরেশনে আছে, ক্যালকুলেশনের পরে এটাই বের হয়ে আসলো যে স্যাচুরেশন আছে। তো এইখানকার ভোল্টেজগুলোকে আমরা যদি চেঞ্জ করি, এই রেজিস্ট্যান্সগুলো যদি চেঞ্জ করে গেটের ভোল্টেজ, এখানকার সোর্সের ভোল্টেজ চেঞ্জ করে আমরা এটাকে স্যাচুরেশন থেকে ট্রায়োডে নিয়ে যেতে পারবো। তো এই জন্য এই সার্কিটটা আমরা আমাদের ডে টু ডে লাইফে ব্রেডবোর্ডে বসে বানাইতে পারি। তো এরকমভাবে আরেকটা অ্যানালাইসিস করা হয়েছে এখানে পিমস দিয়ে, যে আপনারা নিজেরা দেখে নিন, সব করে দেওয়া আছে। তো এখানে বলা হচ্ছে যে দ্য ইনপুট রেজিস্ট্যান্স আর হাই, মেগা ওহম রেঞ্জে থাকে সাধারণত। যে এখানে যেগুলো হচ্ছে 10 মেগা। এই ইনপুট রেজিস্ট্যান্সটা আসলে এখানে যদি আরেকটা ট্রানজিস্টর এটাকে ড্রাইভ করতো, তাহলে আরেকটা ট্রানজিস্টরের আউটপুট রেজিস্ট্যান্স। তো এই জন্য ইনপুট রেজিস্ট্যান্স যেরকম হাই রাখতে হয়, অনুরূপভাবে আসলে এর আগের স্টেজের আউটপুট রেজিস্ট্যান্সটাও হাই থাকতে হয়। আউটপুট আর আউট which is input to the next stage should be high as well. Yeah, ক্যালকুটি। তো এখানে এই ডিজাইনগুলা আমরা যদি অ্যানালগ আইসিতে করতে চাই, অ্যানালগ আইসিতে আমাদের এই রেজিস্ট্যান্সগুলো, হাই রেজিস্ট্যান্সগুলা ডিজাইন করা এবং একুরেসি মেনটেন করা খুব কঠিন। তো যার জন্য করা হয় কি, সিমসে আমরা অ্যাক্টিভ রেজিস্টর ইউজ করি, এই সমস্ত রেজিস্টর ইউজ না করে অ্যাক্টিভ রেজিস্টর ইউজ করি। তো আজকে আমরা আলোচনা করব যে হোয়াট ইজ এ অ্যাক্টিভ রেজিস্টর অ্যান্ড হাউ উই ডিজাইন ইট। তো এখানে আসতেছে অ্যাক্টিভ রেজিস্টর অথবা ডায়োড কানেক্টেড মসফেট। তার মানে এটা যে এনমসের এই টার্মিনালটা, এই টার্মিনাল হচ্ছে এনমস, আর এটাকে পি ধরা আছে, পি সাবস্ট্রেটে যেহেতু থাকে, পি আর এনটাকে কানেক্ট করে, আর এখানে একটা এন রইল, তাহলে এখানে পি এর সাথে এন এর যে জাংশনটা সোর্স টু গেটের, এটা একটা ডায়োডের মতো, এই জন্য এটা ডায়োড কানেক্টেড বলা হয়। তো একটা ট্রানজিস্টরের গেটকে যদি ড্রেইনের সাথে কানেক্ট করে দেওয়া হয়, তখন এটা একটা রেজিস্টর হিসেবে কাজ করে। তো এটা কীভাবে এবং এটার ভ্যালুটা কত এবং এটা ক্যারেক্টারিস্টিকটা কীরকম, এটা নিয়ে আমরা আলোচনা করব। তো এইখানে আমাদের যেহেতু ড্রেইন এবং গেট কানেক্টেড, এই জন্য ভিডি আর ভিজি সেম, ভিডি ইকুয়ালস টু ভিজি, এটাকে আমরা পরে ভি বলবো, ভি ইকুয়ালস টু ভিডিএস সমান ভিজিএস সমান ভি। তো ডি আর জি যেহেতু সমান, তার মানে এখন ভিডিএস যেটা, ভিডিএসটা গ্রেটার দেন ভিজিএস মাইনাস ভিটি। কারণ এই এস এর একটা ভোল্টেজ আছে, এস এর ভোল্টেজ থেকে ডিটা যত বড়, এস এর ভোল্টেজ থেকে জিটা ঠিক ততই বড়, কারণ জি আর ডি কানেক্টেড। তাহলে কি বোঝা যাচ্ছে যে এখানকার ভিডিএসটা গ্রেটার দেন ভিজিএস মাইনাস ভিটি, ভিজিএস মাইনাস ভিটির থেকে ভিডিএসটা বড় হবে, তার মানে এটা স্যাচুরেশনে। এই জন্য আমরা স্যাচুরেশন ইকুয়েশনটা নিচ্ছি। এই স্যাচুরেশন ইকুয়েশনটাতে এখানে আই ইকুয়ালস টু আইডি, মানে আই, এখানকার আই ইকুয়ালস টু এই রিলেশনটা দাঁড়ায়, আই ইকুয়ালস টু এটা, এখানে একটা স্কোয়ার থাকবে, তাহলে আই ইকুয়ালস টু এটা হয়। আর এখানে ভিজিএসটাকে আমরা ভি বলতেছি, ভিজিএস আর ভিডিএস একই, এটাকে ভি বলতেছি। তো এই রিলেশন থেকে এখানে একটা স্কোয়ার আছে, এই রিলেশন থেকে ভি সমান আসতেছে ভিটিএন প্লাস রুট ওভার টোয়াইস আই
বাই বিটা রুট ওভার। তো এইটা রিলেশনটা হচ্ছে প্যারাবোলিক রিলেশন। এই জন্য এখানে আমার ভোল্টেজটা এদিকে হচ্ছে ভোল্টেজ আর এদিকে হচ্ছে কারেন্ট। যখন ড্র করব ভোল্টেজের মান আই এর মান যখন জিরো, আই এর মান জিরো হইলে ভোল্টেজের মান হবে ভিটি। আই এর মান যখন জিরো ভোল্টেজের মান হচ্ছে ভিটি। তারপরে আস্তে আস্তে আই এর মান বাড়বে, ভোল্টেজের মান বাড়তে থাকবে, কিন্তু লিনিয়ারলি না, এটা বাঁচবে প্যারাবোলিক। তো এই জন্য করা হয় কি, এটা একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে, কিন্তু আমরা এটা যখন নাকি স্মল সিগন্যাল মডেল ইউজ করব, ফার্স্টে করবো ডিসি দিয়ে একটা পয়েন্ট কোয়েসেন্ট পয়েন্ট আমরা আগে ঠিক করব। ও কোয়েসেন্ট পয়েন্টে ঠিক করে এখানকার স্মল সিগন্যাল অ্যাপ্লাই করলে এই জায়গাটা অনেকটা লিনিয়ার রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। কোয়েসেন্ট পয়েন্টের একটা লিমিট পর্যন্ত, হ্যাঁ, একটু উপরে এবং একটু নিচে পর্যন্ত ওইটা লিনিয়ার রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। আমরা এই জন্য পুরো রেঞ্জকে ইউজ করে অ্যাম্প্লিফায়ারটা ইউজ করতে পারবো না। অ্যাম্প্লিফায়ারের মধ্যে যদি এই রেজিস্ট্যান্সগুলো ইউজ করতে পারবো না। এটা আমরা করবো কি, একটা নির্দিষ্ট কোয়েসেন্ট অপারেটিং ভোল্ট পজিশনে নিয়ে এসে ওইটার এগেনস্টে সামান্য সিগন্যাল চেঞ্জ করব, ইনপুট সিগন্যালটাকে চেঞ্জ করব, স্মল সিগন্যাল চেঞ্জ করে এখানকার রেজিস্ট্যান্সটাকে ইউজ করব। তো অ্যাক্টিভ রেজিস্ট্যান্স দিয়ে আমরা খুব সহজে রেজিস্ট্যান্স তৈরি করতে পারি আইসির মধ্যে, কিন্তু ওই বাস্তবে যে রেজিস্ট্যান্স যেটা নাকি সত্যিকার লিনিয়ার থাকে ফর এ লং রেঞ্জ, ওই রেজিস্ট্যান্সগুলো আমরা আইসিতে ভালোভাবে তৈরি করতে পারি না। তো এই জন্য আমরা আইসিতে যখনই নাকি রেজিস্টার কোথাও দরকার হবে তখন আমরা এই জাতীয় অ্যাক্টিভ রেজিস্টার ইউজ করব। তো এখানে এটার মডেলটা কীরকম হবে, এটা হচ্ছে সোর্স থাকবে, ড্রেন থাকবে, গেট থাকবে। সোর্স আর গেটের মধ্যে একটা ভোল্টেজ থাকবে, এটা ভিজিএস। আর আমাদের আগে যে আমরা করছি জিএম ভিজিএস, জিএমবিএস, ভিবিএস আর আরডিএস অথবা জিডিএস। আর এখানকার ভোল্টেজটা হবে ভিডিএস। তো এখানে ডি আর জি যেহেতু কানেক্টেড, এখানকার জিটা এর সাথে কানেক্টেড হয়ে যাবে। তার মানে এখানকার যে ভোল্টেজ ভিডিএস আর ভিজিএস সমান হয়ে যাবে। এই জন্য এখানে লেখা হয়েছে ভিজিএস সমান ইকুয়ালস টু ভি, ওই এইখানকার ভোল্টেজটা ভি। তো এখন আমরা এটার ক্যারেক্টারিস্টিক্স বা এটার টোটাল রেজিস্ট্যান্স আর আউটটা সমান কত হবে, আর আউট হবে এখানকার কারেন্ট ডিভাইডেড বাই, না, এখানকার ভোল্টেজ ডিভাইডেড বাই কারেন্ট, ভোল্টেজ ডিভাইডেড বাই কারেন্ট। তো আমরা এখানে যদি দেখি ভোল্টেজটা তো এইটাই ভি, আর কারেন্ট কি, একটা কারেন্ট যাচ্ছে এখান দিয়ে, একটা কারেন্ট এখান দিয়ে, একটা কারেন্টে দিয়ে, এই তিনটা কারেন্টের যোগফল হচ্ছে এই আই। তো এই জন্য জিএমবিজিএস প্লাস জিএমবি বিএস ভিবিএস প্লাস জিডিএস ভিডিএস। এখন যদি আমরা মনে করি যে আমাদের এখানকার যে বডিটা সোর্সের সাথে লাগানো, তো বডিটা যদি সোর্সের জায়গায় লাগানো থাকে তাহলে ভিবিএসটা জিরো হয়ে যাবে। এই জন্য ভিবিএসটা জিরো হয়ে গেছে তাহলে, আর ভিজিএসটা তো ভিডিএস এর সমান, এই যে এখানে হচ্ছে ভিডিএস আর ভিজিএস সমান, তাহলে আমাদের ইকুয়েশনটা দাঁড়াবে এটা। এখন এই দুইটা বি কেটে দিলে এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স। সাধারণত জিএম ইজ ওয়ে হায়ার দেন জিডিএস। তো জিডিএসটা যেহেতু থেকে আছে এই জন্য আমরা অ্যাপ্রক্সিমেটলি 1/GM লিখি। আর আউট সমান 1/GM। এখানে যদি আমরা এই সব জায়গায় আমরা ল্যামডা ইকুয়ালস টু 0 ধরছি, ল্যামডা যদি 0 না হয় তাহলে জিডিএস সমান হবে ল্যামডা আইডি, এটা 0 হবে না যেহেতু ল্যামডা 0 না। তখন রেজাল্টটা দাঁড়াবে এখানে অ্যাপ্রক্সিমেট যেটা করছি অ্যাপ্রক্সিমেটটা হবে না, এক্সাক্টটা নিতে হবে, তার মানে এটা প্লাস এটা হবে, আর আউটটা এটা হবে। অথবা এটাকে বলা যায় আরডিএস প্যারালাল টু 1/GM। তো এখন যদি আমরা কনসিডার করি এখানে ভিবিএসটা করছি 0, তার মানে বডিটা সোর্সের সাথে লাগানো ছিল। এখন যদি আমরা বলি যে না, বডিটা গ্রাউন্ডে লাগানো কিন্তু সোর্সটা গ্রাউন্ডে না,
তাহলে ওখানে একটা VBS আরেকটা ইয়ে আসবে। তো এখানে আমরা যেরকম GDSটা বাদ দিছিলাম, ল্যামডা ইকুয়ালস টু নট জিরো, ল্যামডা ইকুয়াল টু জিরোর বেলায়, তো এখানে ল্যামডা ইকুয়াল টু জিরোর বেলায় রিলেশনটা শুধু 1/GM না হয়ে এখানে হবে 1/GM প্লাস GMBS। কারণ GMBSটা কেন আসবে, যেহেতু VBSটা জিরো না। তো আমাদের যদি গেই অ্যাক্টিভ রেজিস্ট্যান্সের বডিটা সোর্সের সাথে লাগানো না থাকে, তাইলে রেজাল্টটা হবে এটা। তার মানে এটা প্যারালাল, এটা প্যারালাল এটা না, এটা হচ্ছে ল্যামডা যদি জিরো না হয়, এমনিতে এটা হচ্ছে এটা প্যারালাল এটা। তো অনুরূপ পি এর বেলায়ও তাই, পি মসের যদি এরকম বডিটা যদি সোর্সের সাথে লাগানো থাকে তাহলে হবে এটা, আর বডিটা যদি সোর্সের সাথে লাগানো না থাকে, যদি সাপ্লাই এর সাথে থাকে, তাহলে রিলেশনটা হবে এটা। তাহলে আমাদের মোট কথা অ্যাক্টিভ রেজিস্ট্যান্স হচ্ছে এটা যদি বডি সোর্সের সাথে লাগানো থাকে, আর অ্যাক্টিভ রেজিস্ট্যান্স হচ্ছে এটা যদি বডি সোর্সের সাথে লাগানো না থাকে। এখন আমরা এই দুইটা রেজিস্ট্যান্স দিয়ে ভোল্টেজ ডিভাইডার ডিজাইন করব। যে আমরা এখানে ভোল্টেজ ডিভাইডার ইউজ করছি না, এই যে এখানে দুইটা রেজিস্ট্যান্স দিয়ে গেটে সাপ্লাই দেওয়ার জন্য ভোল্টেজ রেজিস্টার ডিজাইন লাগছে। এরকম এখন আমরা করবো অ্যাক্টিভ রেজিস্ট্যান্স দিয়ে ভোল্টেজ ডিভাইডার তৈরি করব। এই ভোল্টেজ ডিভাইডার এখানে করছি যে এখানে একটা পি মস দিছি আর এখানে একটা এন মস দিছি, যেটার মধ্যে বডিটা বের হয়ে আসতেছে এটা পি মস, আর যেটার মধ্যে বডিটা ঢুকতেছে এটা একটা এন মস। তো এটাকেও করলাম কি ড্রেনের সাথে লাগাইলাম, আবার এটাকে গেটটাকে ড্রেনের সাথে লাগাইলাম। তো এইটাও একটা অ্যাক্টিভ রেজিস্ট্যান্স হয়ে গেল, এটাও একটা অ্যাক্টিভ রেজিস্ট্যান্স হয়ে গেল। তো এই দুইটার মাঝখানে যে ভোল্টেজ ভি আউটটা, এটা আমাদের সাপ্লাই ভোল্টেজ হিসেবে কাজ করবে। এটা যাবে আমার পরবর্তী যে অ্যাম্প্লিফায়ারের গেটে যাবে এই অংশটা। তখন আমরা কল্পনা করি যে আমাদের সাপ্লাই ভোল্টেজ ছিল VDD, আর গ্রাউন্ড ভোল্টেজটা জিরো না VSS, নেগেটিভ কোনো ভোল্টেজ। তাহলে আমার ভি আউটটা কত হবে, এবং ভি আউটটা আমরা যদি এমনভাবে করতে চাই যে একদম ইকুয়ালি ডিভাইড করতে চাই, VDD আর VSS এর সমান ডিভিশন করে ভি আউটটা বাইর করতে চাই, তাহলে আমার পি মাসের সাইজিং কি হবে, এন মাসের সাইজিং কি হবে, এই রিলেশনটা আমরা দেখব। তো এখানে যেহেতু কারেন্ট ফ্লো করতেছে, এখানে যদি এটা ID1 হয়, এটাকে আমি ফ্যাট M2 আর হচ্ছে মসফেট M1। তো এখানকার কারেন্টটা যদি I1 হয় আর এখানে কারেন্টটা ID2 হয়, যেহেতু এখানে কারেন্টটা এই দিক দিয়েই যাচ্ছে আর কোথাও যাচ্ছে না, এই জন্য ID1 সমান ID2, এবং এরা যেহেতু জি এর সাথে ডি কানেক্টেড, দুইটাই স্যাচুরেশনে, এই জন্য আমাদের ইকুয়েশনগুলো হবে এরকম স্যাচুরেশন কারেন্টের। তো VGS1টা আসবে VGS1 আমার রিলেশনটা হবে এটা নির্ভর করবে VGS2 এর উপরে, এখানকার ভোল্টেজের উপরে, তার মানে VDDর উপরে। তো আমরা যদি মনে করি যে এমনভাবে আমরা এই দুইটা ট্রানজিস্টরকে এমনভাবে আমরা ডিসাইড করছি যে বিটা দুইটা সমান, আবার VT1টা সমান VT2 কনসিডার করলাম, যে প্রসেস এমনভাবে আমরা করছি যে দুইটা ট্রানজিস্টরের থ্রেশহোল্ড ভোল্টেজ সমান। তাহলে VDS1 সমান হবে VGS1 সমান VSG2 সমান VDS2 সমান সমান V out, কারণ এই ভোল্টেজটা মানে হচ্ছে এই ভোল্টেজটা, আবার এই ভোল্টেজটা মানে হচ্ছে এই ভোল্টেজটা, এটি এখানে বলা হয়েছে। বিটা 1 সমান এটা আমরা রিলেশনটা জানি, বিটা সমান এটা জানি। এখন সাধারণত এনমস সাধারণত ফাস্টার হয় প্রসেসে পি মাসের চেয়ে, সেই জন্য কে এনটা টুয়াইস মাল্টিপুল দেন কেপি, কে এনটা কেপির চেয়ে ডবল হয়। এটা যেহেতু ইলেকট্রন ফ্লো করে হয় আর এটা যেহেতু হোল ফ্লো করে হয়, এই জন্য এখানকার মোবিলিটি বেশি, এই জন্য এখানকার মোবিলিটি কম হওয়ার কারণে এটাকে 2 দিয়ে গুণ করলে এটার সমান মোবিলিটি হয়। এই জন্য কে এন সমান 2 KP আমরা ধরে নিলাম।
যে আমাদের প্রসেসটা এমনভাবে করা হইলো kn সমান 2kp। তো যেহেতু বিটা 1 সমান বিটা 2, এই যে বিটা 1 আর বিটা 2 এর মান আমরা বসাইলাম। বসানোর পর আমরা মনে করি যে ডব্লিউ গুলা সবগুলা সমান, এই জন্য ডব্লিউ এন ডব্লিউ পি না বাদ দিয়ে ডব্লিউ করে দিলাম। আর এখানে কে এন এর জায়গায় টুয়াইস কেপি বসাই দিলাম। তো কি আসতেছে, এল এন সমান হচ্ছে টুয়াইস এলপি। এল এনটা হচ্ছে কি চ্যানেল লেংথ, এলপিটাও চ্যানেল লেংথ। এলপি চ্যানেল লেংথ হচ্ছে পি মাসের, এল এন হচ্ছে এন মাসের। তাহলে আমরা যদি এখানকার এমনভাবে ভোল্টেজ করতে চাই যে এই ভোল্টেজগুলো সব সমান হবে, ভি আউটটা এরকম চাই, ঠিক ভোল্টেজ ডিভাইডার সমানভাবে ভাগ হয়ে যাবে, এটা যদি করতে চাই তা আমার এল এন সমান হইতে হবে 2LP। তার মানে এইখানকার যে চ্যানেল লেংথ হবে, এখানকার চ্যানেল লেংথের থেকে এখানকার চ্যানেল লেংথ ডবল হইতে হবে। তো এখানে এটাই দেখাইছে, যদি একটা এক্সাম্পল আছে 5 to 1 তোমাদের বইতে, এলপি যদি 8 হয়, এল এন সমান 17 হবে, মানে 8 দুগুণে 16, W1 ধরে। তাইলে আমাদের কি বোঝা গেল যে পি মসের এলটা কম এবং এন মসের এলটা বেশি। কত বেশি এটা নির্ভর করবে আমাদের এই প্রসেসের উপরে, আমাদের কতটুকু মোবিলিটি এর উপর নির্ভর করবে। আর মোবিলিটি নির্ভর করবে আমরা কিভাবে ট্রানজিস্টরটাকে ডিজাইন করতেছি। যারা ফেব্রিকেশন করতেছে তারা ডিফিউশনের মধ্যে দেখবে যে কতটুকু ডিফিউসিভিটি আমরা দিতেছি, তার উপর নির্ভর করবে। তো এখন আমরা দেখি, তো একটা ট্রানজিস্টর ইউজ না করে যদি দুইটা ট্রানজিস্টর ইউজ করি, এখানে পি সাইডেও দুইটা ট্রানজিস্টর ইউজ করলাম, দুইটাকে এই গেটকে সোর্সের সাথে, এই যে এইগুলা কাটা, এটা বাদ, এটা আসলে ইরেজ করে ফেলতে হবে। আমি কলম দিয়ে করছি তো ইরেজ করতে পারিনি, ইরেজ করে ফেলতে হবে। তো এখানে করছি যে গেটের সাথে ড্রেনে লাগানো, এখানে গেটের থেকে ড্রেনে লাগানো, এটারও গেটের থেকে ড্রেনে লাগানো, এটারও গেটের থেকে ড্রেনে লাগানো। তো ওখানে ছিল একটা করে ট্রানজিস্টর, এখানে ছিল দুইটা করে ট্রানজিস্টর। তো স্বভাবতই যেহেতু দুইটা ট্রানজিস্টর, আমাদের কাছে মনে হবে কি দুইটা ট্রানজিস্টর যেহেতু এখানে জায়গা বেশি লাগবে, বেশি জায়গা দিতে হবে। তো আমরা এখন একটু চিন্তা করে ক্যালকুলেশন করে দেখি তো আসলে কি হয়। এখানে ID1 সমান ID2, VDS2 সমান VDS1। তো এই 2 এর দুইটা ট্রানজিস্টর নিতেছে, একটা এ আর একটা বি। এই জন্য VDS2 সমান আসছে VDS2B, VDS2A, মানে এইখানকার VDS আর এখানকার VDS যোগ করা হচ্ছে VDS2। আর এখানেও VDS1 আর VDS1 এই দুইটা যোগ করা হবে এটা। তো আমরা যদি মনে করি যে এই দুইটা সমান, এই দুইটা ট্রানজিস্টরের মধ্যে সমান সমান আমরা VDS ভাগ করে দিচ্ছি, তার মানে আমরা বলতে পারবো যে VDS A সমান হবে, না এই যে VDS A সমান হবে হাফ অফ VDS। মানে একটা ট্রানজিস্টর যদি ইউজ করা হতো, এখানে একটা ট্রানজিস্টর ইউজ করলে এখানে যে VDSটা হতো, ওই VDSটা হবে এখানকার একটা ট্রানজিস্টরের VDS এর ডবল। এই জন্য এটার অর্ধেকটা হবে এটার সমান। তা আমরা মনে করলাম যে এই ওইটার মতোই ভোল্টেজ পাইতেছি, অর্ধেক এখানে, এখানে অর্ধেক। তো এই অর্ধেক অর্ধেক মিলে টোটালটা আমরা VDS পাইতেছি, VDS1 পাইতেছি। তাহলে একটা যাচ্ছে VDS1A তে আর একটা VDS1B তে। তার মানে এখানকার ভোল্টেজ হচ্ছে অর্ধেক। তো এটা যদি হয় তখন আমাদের এল এর মান কত দাঁড়ায়? তা আমরা জানি V ইকুয়ালস টু থ্রেশহোল্ড ভোল্টেজ প্লাস টুয়াইস I বাই বিটা। বিটাকে লেখা হয় L ডিভাইডেড বাই KNW। বিটা হচ্ছে তার উল্টা, 1/, বিটা, তো এই জন্য এটা উল্টাই গেছে। তো আমার এই ভিটা ছিল VDS1, ভিটা ছিল এখানকার VDS1, এটা পুরাটা ছিল। এখন এটার অর্ধেকটা হইলে তাহলে এল এর মান কত হয়? তা আমি যদি এটাকে অর্ধেক বানাইতে চাই, তাহলে এখানে যেহেতু এটাকে অর্ধেক বানানো হয়েছে, তাহলে এখানে অর্ধেক করতে হবে, এখানে অর্ধেক করতে হবে। এখানে যদি অর্ধেক করি, ওই দুইটা রুটের ভিতরে গেলে 4 হয়ে যায়, তার মানে এলটা 4 দিয়ে ভাগ হয়ে যাচ্ছে। এলটা 4 দিয়ে ভাগ হয়ে গেলে, যেহেতু এখানে রুট আছে, এই জন্য এলটা 4 দিয়ে ভাগ হলে আমার এখানকার ভোল্টেজটা পুরা ভোল্টেজের অর্ধেক হবে।
তার মানে এল যত হবে ওইটার বেলায় এখানে যদি একটা থাকে এই বেলায় এল যত হবে এখানকার এক একটা ট্রানজিস্টরে এল হবে ওইটার চেয়ে 4/1 তো এখানে আমরা যেরকম ক্যালকুলেট করছিলাম একটা অঙ্কের মধ্যে এর ছিল 17, তার মানে এখানে হবে কত 4, 4 4 16, তাহলে এখানে হবে 4 আর এখানে হবে 4, তাহলে আমার টোটাল হচ্ছে 8, আর এখানেও 8-এর 4/1, তার মানে 2, এখানে 2 আর এখানে 2 4, তার মানে আমার টোটাল এখানে ছিল 8 আর 17 25, আর এখানে আমার হচ্ছে যে 4 4 8 আর 2 2 4, তাহলে অর্ধেক হয়ে গেল। যদিও আমাদের ট্রানজিস্টর বাড়ছে এখানে, কিন্তু আমাদের এরিয়া কমে গেল। তো এই জন্য যখন নাকি আমরা এরিয়া সংকীর্ণতা হয় তখন আমরা এরকম স্ট্যাক করে রেজিস্ট্যান্স অ্যাক্টিভ রেজিস্ট্যান্স দিয়ে অল্প এরিয়ার মধ্যে ভোল্টেজ ডিভাইডার ডিজাইন করতে পারি। ওই জিনিসটাই এখানে আরো ভেঙে চুরে বলা হয়েছে, তোমরা দেখে নিও। মুদ্রা কথা যে আসলে এলটা 4/1 হলে ভোল্টেজটা অর্ধেক হয়। তো এইখানে যে আমরা ট্রানজিস্টরগুলো ইউজ করছি, এখানে ট্রানজিস্টরগুলোর ভিডিডির সাথে আর আউটপুটের সাথে কানেক্টেড থাকতেছে। অনেক সময় আমাদের ট্রানজিস্টর এরকম হয় যে আসলে ভিডিডি গ্রাউন্ডের সাথে কানেক্টেড না, এই যে এটা গেটের সাথে, এটার গেট মাঝখানে একটা ট্রানজিস্টর। এই ধরনের যে ট্রানজিস্টরগুলো ওইটা ছিল অ্যাক্টিভ রেজিস্ট্যান্স, কিন্তু এই ধরনের গুলারে বলা হয় পাস রেজিস্ট্যান্স, পাস গেট বা ফ্লোটিং রেজিস্টার বলা হয়। তো আমার ট্রানজিস্টরটা কোন জায়গায় ইউজ হইতেছে সেটার উপর নির্ভর করতেছে। যদি ফ্লোটিং রেজিস্টার হয়, ফ্লোটিং রেজিস্টার হলে এটা কোনো সময় আমার স্যাচুরেশনে যায় না। তাই এখানকার ভোল্টেজটা এমন হয় না যে ভিজিএস এর যে ভোল্টেজটা এর থেকে এটা বড়, সবসময় এটা ট্রায়োডের মধ্যে থাকে। সেই জন্য এটা রিলেশনটা হয় এখানকার আরডিএস এইভাবে যদি কানেক্টেড হয়, আরডিএস এর ভ্যালুটা এইভাবে দেওয়া হয়, এটাকে আর অন হিসাবে ধরা হয়। ওইটা একটা রেজিস্ট্যান্স, কিন্তু এই রেজিস্ট্যান্সটা হচ্ছে লিনিয়ার, লিনিয়ার, এবং এটা রিলেশনটা দ্বারা এরকম, এখানে স্কোয়ার নাই। ইয়ের মধ্যে আমার যে স্যাচুরেশনের মধ্যে গেলে তখন এটা স্কোয়ার হয়। তো এই জন্য আমরা দেখবো যে কি হিসাবে রেজিস্টারটা ইউজ করতেছি। রেজিস্টারটা যদি আমি ডিভাইডার হিসেবে ইউজ করি, যে ভোল্টেজ সাপ্লাই হিসেবে ইউজ করি, তখন এটা আমার প্যারাবোলিক রিলেশন হয়। আর যদি এটা আমাকে দুইটা গেটের মধ্যে একটা ব্যারিয়ার হিসাবে ইউজ করা হয়, যে ভোল্টেজটা যাতে এমনভাবে থাকে যে একটা সামান্য ভোল্টেজ ডিফারেন্স থাকে, খুব বেশি না, মানে ভিডিএসটা কম, তখন এটা রেজিস্টার আর অন হিসাবে ইউজ হয়। তো ট্রায়োড রিজিয়নে রিলেশনটা হচ্ছে এটা, স্কোয়ার নেই, তো তখন এই রেজিস্ট্যান্সের ভ্যালুটা এরকম আসে। তো এটা গেলো আমাদের অ্যাক্টিভ রেজিস্টার হিসাবে যদি ইউজ করি ইয়াকে, এইভাবে আমরা করে থাকি। এখন আমরা এই ট্রানজিস্টরকে আবার অন্যরকম ভাবে ইউজ করা যায় ওইটা দেখব। এখানে আমরা ইউজ করব সোর্স এবং সিঙ্ক হিসাবে, কারেন্ট সোর্স এবং কারেন্ট সিঙ্ক হিসাবে। কারেন্ট সোর্স এবং সিঙ্কটা আগে বোঝানোর জন্য নিচের দিকে একটা এই যে এখানে হইলে পরিষ্কার বোঝা যাবে, এই যে ট্রানজিস্টরটা, এই ট্রানজিস্টরটা একটা সিঙ্ক হিসেবে কাজ করতেছে। যে এখানে আমার একটা পার্টিকুলার সার্কিট আছে যেটা আমরা ইউজ করতে চাই, এমন একটা সার্কিট আছে, ওই সার্কিটের কারেন্টটা এই এনমস দিয়ে বেরিয়ে যাচ্ছে, আর এই এনমসটা স্যাচুরেশনে থাকার কারণে এই কারেন্টটা কনস্ট্যান্ট থাকবে। আবার এখানে একটা পিমস আছে, পিমস থেকে কারেন্টটা ড্রাইভ করা হচ্ছে, ড্রাইভ করে একটা আমাদের যে ডিজাইনের একটা ডিজাইন আছে ওই ডিজাইনে সাপ্লাই দেওয়া হচ্ছে। এই জন্য এখান থেকে যে কারেন্টটা আসবে এই পিমস থেকে, এটাকে সোর্স হিসেবে ধরা হবে। তার মানে এখানটা I5টা হচ্ছে সোর্স কারেন্ট, আর এই I2টা হচ্ছে সিঙ্ক কারেন্ট। আর সিঙ্ক কারেন্ট হয় এনমসের মধ্যে, আর সোর্স কারেন্ট আসে
পিমস থেকে। এই জন্য এখানে লাস্টে একটা লাইন বলে দিয়েছে Q2 pulls or sink current from a load আর Q5 pushes মানে সোর্স কারেন্ট টু এ লোড। তাহলে এখানে হচ্ছে Q2 এটা হচ্ছে সিঙ্ক করতেছে আর Q5টাতে এটা পুশ করতেছে। এই জন্য একটা হচ্ছে পুল করতেছে আর একটা পুশ করতেছে। পুল করলে হয় এটা সিঙ্ক আর পুশ করলে হয় সোর্স। এখান থেকে পুশ করতেছে কারেন্টটা, এই জন্য এটা হচ্ছে সোর্স। আর এটা হচ্ছে কি যে কারেন্টটাকে এটা গ্রহণ করতেছে, এই জন্য এটাকে বলে সিঙ্ক। তো আমরা এই সিঙ্ক আর সোর্সের প্রয়োজনীয়তা কি? সিঙ্ক আর সোর্সের প্রয়োজনীয়তা হচ্ছে যে আমাদের এই লোডটা যদি কোনো কারণে ফ্লাকচুয়েট করে কারেন্ট বেশি কম করে ফেলতে চায়, এটা তখন বাধা দিবে। কারেন্টের রেটিংটা এইটা অনুযায়ী কারেন্টটাকে কন্ট্রোল করবে। এইটাও কারেন্ট যদি কারেন্ট বেশি হাংরি হয়ে যায়, কোনো কারণে কারেন্ট বেড়ে দিতে চায়, এটা তখন এটাকে কন্ট্রোল করবে, বেশি কারেন্ট দেবে না। এই জন্য আমরা এই ট্রানজিস্টর দিয়ে ওখানে যেরকম অ্যাক্টিভ রেজিস্টার হিসেবে ইউজ করছি, এখানে আমরা দেখাচ্ছি যে এটাকে আমরা সোর্স এবং সিঙ্ক হিসেবে ইউজ করব। তো এনমস সিঙ্ক যখন করব, এখানে একটা নির্দিষ্ট ডিসি ভোল্টেজ থাকবে, এখানে কোনো সিগন্যাল আসবে না। এই ডিসি ভোল্টেজটা দিয়ে আমরা এটাকে স্যাচুরেশনের মধ্যে রাখবো। তো ভিডিএস গ্রেটার দেন ভিজিএস মাইনাস ভিটি, তো ফলে এই পুরোটা থাকবে স্যাচুরেশনে। আর এই বডিটাকে আমরা সিঙ্কের সাথে আর সোর্সের সাথে লাগাই দিব, তাহলে বডি ইফেক্টটা থাকবে না। তো ভি আউটটা যেটা এই ডিএস ভিডি, যেটা ভিডিটা হচ্ছে ভি আউট, ভিডিটি হচ্ছে ভি আউট, যে ভি আউট দেওয়া আছে। ভি আউটটা তাহলে হবে কি, এখানকার এই ভিজিএস মাইনাস ভিটি, ভিজিএস মানে হচ্ছে ভিজি ভি ডবল জি মাইনাস ভিএসএস, এটার থেকে এটা মাধ্যমে ভিজিএস মাইনাস ভিটি। ভি আউটটা হবে এত চেয়ে বড়। তা আমরা এখানে যে ভোল্টেজটা পাবো, এই ভোল্টেজটা যদি এর থেকে কমে যায়, তাহলে সে স্যাচুরেশনে নাই। তো আমাদের এই কারেন্ট সিঙ্কটা অপারেট করতে হবে এই ভি আউটটা যাতে ভিজিজি মাইনাস ভিএস মাইনাস ভিটি জিরো এর চেয়ে বেশি রেঞ্জে। এই জন্য এখানে দেখানো হয়েছে এই যে ভিজিজি মাইনাস ভিটি এর চেয়ে বেশি রেঞ্জে থাকতে হবে। এই অংশটাতে আমার এটা সিঙ্ক হিসেবে কাজ করবে, যেখানে নাকি আইটা কনস্ট্যান্ট। ভোল্টেজটা যদি এর চেয়ে কম হয়ে যায়, আউটপুট ভোল্টেজটা যদি এর থেকে কম হয়ে যায়, তখন আর আমার এটা সিঙ্ক হিসেবে কাজ করবে না, কারণ এই অংশে আইসা এটা ট্রায়োডে চলে গেল। তার মানে আমাকে সিঙ্ক হিসেবে কাজ করাইতে হলে এটাকে স্যাচুরেশনের মধ্যে রাখতে হবে। আর স্যাচুরেশনের মধ্যে রাখার কন্ডিশন হচ্ছে এটা। তো স্যাচুরেশন করে নিয়ে ভিডিএস সমান আমরা জানি, এখানকার ভিডিএস সমান হচ্ছে ল্যামডা আইডি বাই 1 প্লাস ল্যামডা আইডি। এটা তোমরা দেখে নিও স্যাচুরেশনের রিলেশনটা। ওইটা সমান ল্যামডা আইডি ধরছিলাম, তার মানে আর জিরো সমান হবে 1/, ল্যামডা আইডি। এখানকার আর আউট হচ্ছে এটা, আর এখানকার ভি আউট হচ্ছে এর থেকে বেশি। আর আই সমান, তো আই তো কনস্ট্যান্ট কত, ওইটা আমরা ওই স্যাচুরেশন কারেন্ট থেকে বাইর করতে পারবো, অথবা আমরা এখান থেকে বাইর করতে পারবো যে যেহেতু আমাদের ভিজিএসটা এখানে কোনো স্মল সিগন্যাল নাই, এটা একটা ডিসি, এখানেও ডিসি, এই জন্য ভিজিএসটা হচ্ছে কনস্ট্যান্ট। তার মানে ভিজিএস স্মল সিগন্যাল নাই, এই জন্য ভিজিএস এখানে জিরো। কারণ কি এসটাও জিরোতে আসছে, গ্রাউন্ডে আসছে, জিটাও গ্রাউন্ডে আসছে, কারণ ডিসি কারেন্টের ওইটা আমরা শর্ট করে গ্রাউন্ডে লাগাই দিই, তো এখানে সিগন্যাল নাই। তো এটাও গ্রাউন্ডে চলে আসছে, এসটাও গ্রাউন্ডে চলে আসছে, ভিজিএস যেহেতু জিরো, এই জন্য এখানে এই জিনিসটা নাই, জিএম ভিজিএসটা নাই, শুধুমাত্র আর আউটটা আছে। তার মানে ডিএস এর এক প্রসেস শুধু আর আউটটা আছে। তা আর আউটটা যদি থাকে, তাহলে আমার আই ইকুয়াল হবে এখানকার ডিএস বা ভিএক্স, ডিএস ভিডিএস ডিভাইড বাই আর আউট। এটা যেহেতু নাই, এটা নাই কেন, আমার এখানে স্মল সিগন্যাল কিছু নাই, এসটাও গ্রাউন্ডে, জিটাও গ্রাউন্ডে, এই জন্য ভিজিএস জিরো। তো এই জন্য আমাদের আর জিরো সমান এইটা, আর জিরো সমান এইটা হলে এখানে তাহলে বোঝা যাচ্ছে যে আই এর সাথে আর এর রিলেশন, আমার আই যত বেশি হবে আর তত বেশি হবে। আর আই যদি কনস্ট্যান্ট হয়, তাহলে আরও কনস্ট্যান্ট থাকবে। আইকে বাড়াইতে হলে আমার কি করতে হবে,
এখানকার ভোল্টেজটাকে যদি আমি বাড়াইতে থাকি তাহলে আই বাড়তে থাকবে, তা আই বাড়লে আমার রেজিস্ট্যান্স বাড়বে। তা আমার এখানে এই জিনিসটা ফিক্স থাকে, এটা ডিসি ভোল্টেজ। তো ওই রেঞ্জে আমাকে এই জন্য একটা পার্টিকুলার ইয়ে থাকে। আমার যদি ভিজিএসটা চেঞ্জ হইতো তাহলে এখানে কয়েকটা লাইন থাকতো আমার। এখানে আমরা ধরে নিচ্ছি যে বডিটা সোর্সের সাথে লাগানো, আর বডি যদি সোর্সের সাথে লাগানো না থাকে, বডিটা যদি গ্রাউন্ডে থাকে আর সোর্সটা যদি গ্রাউন্ডে না থাকে, তাহলে এইটার ফিগারটা এরকম হবে। এটা তোমরা বুঝে নেওয়ার চেষ্টা করো, না বুঝলে অসুবিধা নেই। এখানে এই সোর্স গেটটা এখানে গ্রাউন্ডে আসছে, সোর্সটা সরাসরি গ্রাউন্ডে আসে নাই, মাঝখানে একটা ভোল্টেজ আসছে। আর এখানে ডি এর থেকে এই তিনটে আসছে, জিএমভিজিএস, R0, জিএমবিএস, ভিবিএস। তা আমার এটা তো জিরো হয়ে যাবে, যেহেতু না এটা জিরো হবে না, যেহেতু জিটা হচ্ছে এখানে গ্রাউন্ড, এসটা কিন্তু গ্রাউন্ডে না, তাহলে এখানে একটা ভোল্টেজ আসছে ভিএক্স, এই জন্য জিএম ভিএক্স হয়ে যাবে। আবার ভিবিএস, যেহেতু আমাদের এটাকে গ্রাউন্ডে মনে করতেছি, বডিটা গ্রাউন্ডে লাগানো, তাহলে এই ভোল্টেজটাই ভিবিএস এর মধ্যে আসবে, তবে এটাও ভিএক্স হবে, এটাও ভিএক্স হবে। যার জন্য এখানে আসছে কি ভিএক্স বাই R0, জিএমভিএক্স, জিএমবিএস, ভিএক্স, সবগুলো এরকম হয়ে গেছে। তো এখান থেকে RX সমান এটা আসছে। তো এই জিনিসটা খেয়াল রাখার চেষ্টা করো, এটা আমরা বেশি ইউজ করবো সোর্স সিঙ্কের বেলায়। কেন আমরা এখানে যখন নাকি ইউজ করি সিঙ্ক হিসাবে ইউজ করলে এখানে আমরা এটা গ্রাউন্ডের সাথে বা এইখানকার যে বডির সাথে সোর্সের সাথে আমরা কানেক্ট করে দিই, আর এটার সোর্সের সাথে সাধারণত কানেক্ট করে দিই। তো অনুরূপভাবে আমরা যখন নাকি সোর্স হিসেবে ইউজ করবো, এটা হচ্ছে পিমসের বেলায় এরকম সোর্স হিসেবে ইউজ করলে এটারও তোমরা স্মল সিগন্যাল মডেল আঁকতে পারো। আমি এখানে আঁকছি এটা উল্টাটা, তো উল্টাটা ছাড়া এটি কীরকম হবে এটা থেকে চিন্তা করে তোমরা আঁকতে পারো, অনেকটা এরকমই হবে। এইটাও থাকবে না, শুধু R0টা থাকবে, আর কিছু থাকবে না। তো এইখানে হচ্ছে ভি আউটটা হবে একটা নির্দিষ্ট ভোল্টেজের কম হইতে হবে, ভিজিজি মাইনাস ভিএসএস প্লাস ভিটি, এখানকার ভোল্টেজ মাইনাস এখানকার ভোল্টেজ, এর থেকে থ্রেশহোল্ড ভোল্টেজ বাদ দিয়ে এর থেকে ছোট হইতে হবে। তার মানে ভি আউটটা এর থেকে যদি ছোট হয় তাহলে এটা কনস্ট্যান্ট থাকবে, আর এর চেয়ে যদি বড় হয় তাহলে এটা কনস্ট্যান্ট কারেন্ট থাকবে না। তাহলে যে সোর্সের ভোল্টেজটা তাহলে ভি আউটটা 0 থেকে গ্রাজুয়ালি একটা ম্যাক্সিমাম ভোল্টেজ পর্যন্ত থাকতে পারবে সোর্সের বেলায়, আর সিঙ্কের বেলায় একটা মিনিমাম থেকে আউটপুট ভোল্টেজটা যত বড় ইচ্ছা করা যায়, একটা মিনিমাম ভোল্টেজ থেকে শুরু করে। আর এখানে হচ্ছে কি যে 0 থেকে একটা ম্যাক্সিমাম ভোল্টেজ পর্যন্ত ভি আউটটা সোর্স হিসেবে কাজ করে, আর ওই পর্যায়ে আই আউটটা কনস্ট্যান্ট থাকে। এই দুইটাকে দিয়ে, সোর্স এবং সিঙ্ককে দিয়ে, আমরা এখানে মিরর সার্কিটের দিকে যাব। তো মিরর সার্কিট সম্বন্ধে এখানে একটুখানি আলোচনা করে আজকে এখানে ক্লাস শেষ করে দেবো ইনশাল্লাহ। তো এইখানে আমরা করতেছি কি, এটা হচ্ছে আমার অ্যাক্টিভ রেজিস্টার, এই লাইনটা কাটা, এটা একটা অ্যাক্টিভ রেজিস্টার বা এটা ভোল্টেজ ডিভাইডার বলা যায়। এখানে দিচ্ছি রেগুলার রেজিস্ট্যান্স আর এখানে দিচ্ছি অ্যাক্টিভ রেজিস্ট্যান্স। তো অ্যাক্টিভ রেজিস্ট্যান্স রেগুলার রেজিস্ট্যান্সের মাঝখান থেকে আমরা যেই ট্রানজিস্টরটাকে সোর্স হিসেবে ইউজ করতেছি, ওই সোর্সের সাপ্লাই হিসেবে এটা কাজ করতেছে। এটা হচ্ছে সিঙ্ক ট্রানজিস্টর। সিঙ্ক ট্রানজিস্টর গেটের মধ্যে এই সাপ্লাই হিসেবে এই ভোল্টেজ ডিভাইডারের থেকে আসতেছে। তো এখানে বললাম যে Q1 হচ্ছে অ্যাক্টিভ রেজিস্টর, এই যে Q1টা অ্যাক্টিভ রেজিস্টর, আর Q2 হচ্ছে কারেন্ট সিঙ্ক। তো কারেন্ট সিঙ্কের সাপ্লাইটা আসতেছে Q1 থেকে বায়াসিং, বিটা Q1 সমান বিটা Q2। আমরা এই দুইটা ট্রানজিস্টর মনে করি একদম এক্স্যাক্টলি একরকম, এটাও এনমস, এটাও এনমস, এটা WL, এটা WL, দুইটারই সমান। তো এটা যেহেতু গেট আর ড্রেন কানেক্টেড, সেই জন্য এটা স্যাচুরেশনে, আইডি সমান এই স্যাচুরেশন স্কোয়ার রিলেশন করে রাখা হয়েছে, মনে করলাম λ0, এই জন্য আমরা মডুলেশনটা নাই।
আবার ID1 কে এই রেজিস্ট্যান্স দিয়ে যদি করা হয় তাহলে হবে IRF VDD মাইনাস VGS, এটা হচ্ছে কত VDS, VDS মানে হচ্ছে VGS, এই যে VGS, এই VGS-টাই এটা সাপ্লাই হিসেবে কাজ করতেছে। তো এইখানে আমরা এখানকার কারেন্টটা কি হবে, যেহেতু আমরা এই ট্রানজিস্টরটা আর এই ট্রানজিস্টরটা একদম আইডেন্টিক্যাল, তো এটা যেহেতু স্যাচুরেশনে আছে তাহলে এইটাও স্যাচুরেশনে আছে, এই জন্য এটাকে আমরা স্যাচুরেশন ধরবো। স্যাচুরেশন ধরার কারণে এখানকার I0টা হবে কি, I0 সমান এখানকার ID2, ID2 সমান এই স্যাচুরেশন। এটাতে আসবে যেহেতু Q2 এই জন্য W/L2 দিচ্ছি, আর এটা যেহেতু Q1 এটা W/L1 ধরলাম। তো এখন এই দুইটা কারেন্টের রেশিও যদি করি, I0 কে IG1 বা IRF রেশিও করি, তাহলে এটা আসবে উপরে আর এটা আসবে নিচে। এই জন্য W/Lটা উপরে, W/L1টা নিচে, W/L2টা হচ্ছে উপরে, W/L1টা নিচে। Q2টা আউটপুট কারেন্টের উপরে রিলেটেড, এই জন্য আউটপুট কারেন্টটা উপরে আর রেফারেন্স কারেন্টটা নিচে, রেফারেন্স কারেন্টের Q1টা নিচে আসছে। তার মানে আমরা যদি শুধুমাত্র, যেহেতু এই দুইটা আমরা অলরেডি ধরে নিলাম যে টেকনোলজি সেম, বিটা তো না, যে কে দুইটার সেম কন্ডাক্টেন্স যেটা সেম, তাহলে আমরা WL চেঞ্জ করে এখানকার রেশিওটা চেঞ্জ করতে পারবো। এখানে কারেন্টটা যদি আমরা ডবল করতে চাই তাহলে এই W/L কে W/L1 এর চেয়ে W/L2 এরটা ডবল করে দিব। যদি ডবল করে দিই তাহলে আউটপুট কারেন্টটা ডবল হয়ে যাবে। তো যেহেতু আমরা এইভাবে চেঞ্জ করতে পারি, এটা অনেকটা ট্রান্সফর্মার, কারেন্ট ট্রান্সফর্মারের মতো কাজ করে, এই জন্য এটাকে কারেন্ট গেইন বলা হচ্ছে। এই দুইটা রেশিওকে কারেন্ট গেইন বলা হচ্ছে। তা আমার ডিজায়ার্ড আউটপুট সিঙ্ক কারেন্ট কতটুকু চাই সেই অনুযায়ী আমি এটাকে ডিজাইন করব, এটার মাল্টিপুল টাইম হবে আর কি। তো যেহেতু Q2টা হচ্ছে এই Q2টা হচ্ছে সিঙ্ক, আমরা সিঙ্ক সম্বন্ধে আগে আলোচনা করছি, এই Q2টা সিঙ্কের মতোই এখানে কাজ করবে। আর যদি ল্যামডা আসে, ল্যামডাটাকে যদি কনসিডার করা হয়, এখানে ল্যামডাকে 0 ধরা হয়েছে, ল্যামডা যদি আসে তাহলে এখানে একটা স্লোপ হবে, সামান্য স্লোপ হবে, যেটা নাকি আমরা ওই চ্যানেল লেংথ মডিউলেশন করার সময় দেখাইছিলাম ওইটা। আর ওইটা যদি বাদ দেওয়া হয় তাহলে একদম স্ট্রেইট হবে। তো এইখানে এই জন্য এই সার্কিটটা, এই যে এখানে এই সার্কিটটার এটা হচ্ছে ভোল্টেজ ডিভাইডার, এটা হচ্ছে ভোল্টেজ ডিভাইডার। এই ভোল্টেজটা এখান থেকে যে ভোল্টেজটা তৈরি হয়েছে, এই রেফারেন্স ভোল্টেজটা এখানে সাপ্লাই দেওয়া হয়েছে, এই রেফারেন্স ডিসি ভোল্টেজটা অনুযায়ী এই সিঙ্কটা কাজ করবে। এই সিঙ্কটা আমি ডিজাইন করব অ্যাকর্ডিংলি, আমি এটা কত গুণ কারেন্ট চাই এটার তুলনায়। এখানে IRF যদি 5 মিলি হয় আর এখানে যদি আমি 10 চাই, তাহলে এই ট্রানজিস্টরের দ্বিগুণ এটা হইতে হবে। এখানে 15 চাই, তাহলে এই ট্রানজিস্টরের 3 গুণ এটা হইতে হবে। অথবা এইরকম ট্রানজিস্টর 3টা দিব পাশাপাশি, 3টাকে উপরে যোগ করে দেব। তারপরে এখানে আসলো এটা, এইখান থেকে এইটাকে আমরা দাঁড় করাবো, এটার লোড হচ্ছে এটা। কিন্তু এই পি টাইপটার এখানে গেট এবং ড্রেন যেহেতু কানেক্টেড করা গেছে, এটা স্যাচুরেশনেই থাকবে সবসময়, এই জন্য এখানকার কারেন্টটাও কনস্ট্যান্ট হবে। আমরা এখানে যে কারেন্টটা পাবো, এখান থেকে রিফ্লেক্টেড যে কারেন্টটা পাবো, এই কারেন্টটাই এখানে পাবো এবং এটা কনস্ট্যান্ট থাকবে। আর এইটার তুলনায় এখানে আমরা এখন আবার ডিজাইন করব, তো এই ট্রানজিস্টরের তুলনায় এখানে কত গুণ, সেই অনুপাতে আমি এখানে কারেন্টটাকে বাড়াইতে পারবো, কমাইতে পারবো। তো এইভাবে এটাকে করা, এই কারেন্টকে যে কন্ট্রোল করে করে বিভিন্ন লোডে সাপ্লাই দেওয়া হয় অথবা পুল করা হয় বা পুশ করা হয়, এই জন্য এটাকে কারেন্ট স্টায়ারিং সার্কিট বলে। যদি বলা হয় যে কারেন্ট স্টায়ারিং সার্কিট সম্বন্ধে কি জানো লেখো, তো তোমরা এইভাবে প্রথম সিঙ্ক এবং সোর্সের বর্ণনা দিয়ে তারপরে এরকম একটা দেখাই দিতে হবে। তো এখানে এইটাই বলা হয়েছে, I2 হচ্ছে I রেফারেন্সের এই রেশিও টাইমস বিগার, I3টাও এই রেশিও টাইমস বিগার। তারপর I5টা হচ্ছে I4টা হচ্ছে I4 এর উপর নির্ভর করে, I4টা আবার I3 সমান, যে I4 আর I3 সমান, I5টা হচ্ছে I4 এর উপর ডিপেন্ডেন্ট। তো এইভাবে এটাকে কন্ট্রোল করে করে করা যায়, আমাদের ডিজাইন করতে পারি।
এইখানে একটা এক্সাম্পল দেখানো হচ্ছে যে আমরা যখন নাকি একটু সময় আছে, শেষ করে দিই। পুরোটা শেষ করা যাবে না, এখানে আরো কিছু ছিল, কারেন্ট সিঙ্ক সোর্সের ইমপ্রুভমেন্ট। আচ্ছা, ওইটা পরে বসাবো। তোমরা সবাই আসো তো নাকি ঘুমাই গেছো? তো এখানে আমরা করছি কি, যে M1 আর M2, তো এখানে যতটুকু কারেন্ট আই রেফারেন্স, এটাকে আমরা 5 গুণ কারেন্ট বানাইতে চাই। 5 গুণ কারেন্ট বানাইতে হলে কি করতে হবে, এটাকে 5 গুণ বড় বানাইতে হবে। যেখানে বলছিলাম না যে এটার চেয়ে এটা যদি বড় বানাইতে হয়, তাহলে এটার চেয়ে এটা 5 গুণ বড় হইলে তাহলে আমার আই রেফারেন্সটা 5 গুণ, I2টা 5 গুণ বড় হয়ে যাবে। তো ডব্লিউটাকে বড় করতে হবে। তাহলে এখানে ডব্লিউটা, এই যে M1 এর ডব্লিউ হচ্ছে এটা, M1 এর ডব্লিউ এটা হচ্ছে চ্যানেল লেংথ এটা, আর চ্যানেল উইথ এটা। তো এটা যতটুক, তার চেয়ে 5 গুণ এটা বানাইতে হবে। 5 গুণ বড় বানাইলে তাহলে আমার এখান দিয়ে যে কারেন্ট আসতেছে, এই কারেন্টের চেয়ে এখানকার কারেন্টটা 5 গুণ বেশি হবে। তো এই যে ট্রানজিস্টরটা, এটা হচ্ছে একটা অ্যাক্টিভ রেজিস্টর। অ্যাক্টিভ রেজিস্টারে একটা ট্রানজিস্টর দিয়ে বানানো হয়েছে। আর এটা হচ্ছে সিঙ্কটা একটা ট্রানজিস্টর দিয়ে বানানো হয়েছে। এই সিঙ্কের ট্রানজিস্টরটা যেহেতু এখানে আমরা কারেন্ট চাচ্ছি 5 গুণ বেশি, এই জন্য এটা 5 গুণ বানানো হইতে হবে। কিন্তু এখানে একটা কথা আছে কি, ট্রানজিস্টর যখন আমরা বানাই ফেব্রিকেশনে, সবসময় কিছু এরর থাকে। তা আমরা যদি মনে করি যে এরর হচ্ছে +-2, তো 10-এর জন্য +-2 হবে, 50-এর জন্য +-2 হবে। এটা যদি 10 হয় আর এটা হবে 5 গুণ বেশি, 5×10 50, তাইলে দেখা যায় যে এররটা এরকম হয়ে যাচ্ছে, 5-এর চেয়ে এত বেশি এরর, +- এত। এই এররটা দূর করার জন্য কি করা হয়, বলে যে এখানে একটা ট্রানজিস্টর না বানাইয়া, এখানে যেরকম একটা ট্রানজিস্টর, এখানে একটা ট্রানজিস্টর, এই একটা ট্রানজিস্টরকে এইরকম 5টা ট্রানজিস্টরে কনভার্ট করা হয়। 1 2 3 4 5। তাহলে এইটাতেও এরর থাকবে, এইটাতেও এরর থাকবে, প্রত্যেকটাতে এরর থাকবে। তো এইটার এররের তুলনায় এই প্রত্যেকটাতে আলাদা আলাদা সেম এরর থাকবে। 5টা হওয়ার কারণে এটার 5 গুণ এরর থাকবে। এই 5 গুণ এরর আর এটার এরর ভাগ হয়ে পরে টোটাল এখানে গিয়ে শুধু 5ই থাকবে, এক্সাক্ট 5 থাকবে। যার জন্য এখানে করা হয় কি, যখন ডিজাইন করা হয়, একটা বড় ট্রানজিস্টর না বানায়া এখানে কত গুণ বাড়াইতে হবে ততটা ট্রানজিস্টর দেওয়া হয়। তো এখানে লেআউটে এইরকমই, যে এখানে যতটুকু হবে এরকম 5টা দেওয়া হয়েছে, 1টা 2টা 3টা 4টা, এই 5টারই এটার সমান, এটার সমান। তোমরা লেআউটটা হয়তো বুঝতে একটু কষ্ট হচ্ছে, কারণ তোমরা VLSI যারা নিছো তারা হয়তো লেআউটের পার্টে যখন যাবা তখন বুঝতে পারবা। এখানে একটুখানি বুঝাই দিই। এখানে আছে সোর্স আর ড্রেইন, তার মাঝে মাঝে হচ্ছে আমার গেটটা। তো এইটা হচ্ছে এই গেটের এক পাশে হবে সোর্স আর এক পাশে হবে ড্রেইন। তো সোর্স ড্রেইনের একটা অংশ এসে গেটের সাথে লাগতেছে, গেটের থেকে এখানে লাগতেছে, এই যে এটা হচ্ছে গেটটা, গেটের থেকে এখানে এসে লাগতেছে। আর আরেকটা পাশ হচ্ছে গ্রাউন্ডে যাচ্ছে, এই পাশটা গ্রাউন্ডে যাচ্ছে। তো অনুরূপভাবে এই 5টারই একটা সাইড গ্রাউন্ডে আসবে, এই 5টারই, এই যে এটা 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 এই 5টাই গ্রাউন্ডে আসতেছে। আর অন্য পাশে এগুলো সব একসাথে হয়ে, অন্য পাশে সবগুলো একসাথে হয়ে I0 হচ্ছে। তোমরা একটু খেয়াল করে দেখো। তাহলে এখানে আমার কি হচ্ছে, 5 ইন্টু প্রত্যেকটাতেই যতটুকু এরর হচ্ছে এখানেও ততটুকু এরর হচ্ছে। তো এই দুইটা কাটাকাটি গেলে একদম এক্স্যাক্টলি 5। তা আমার এই জন্য আমরা যদি এইভাবে ডিজাইন করি তাহলে আমাদের এই এররটা থাকে না। আর যদি এইভাবে ডিজাইন করি তো আমার এই এররটা আসে, আর যদি এইভাবে ডিজাইন করি তাহলে আমাদের এই এররটা আসে না। তো আজকে এই পর্যন্তই। তোমাদের কোনো কোশ্চেন আছে? কেমন মনে হচ্ছে? খুব কঠিন মনে হইতেছে?